হাদি সে কে? সে একজন ঘৃণার পেন্সিল যাকে বলে। বিদ্বেষ ঘৃণা ছড়াতে তার জুড়ি মেলা ভার ছিল বাংলাদেশে। আর দীপু চন্দ্র দাস তিনি কে ছিলেন? একজন সাধারণ শ্রমিক, দিন আনা দিন খাওয়া একজন সাধারণ ব্যক্তি। তাহলে বলুন তো আপনার কাছে লস কোনটা, সবচেয়ে বেশি ক্ষতি কোনটা? দীপু চন্দ্রের দাসের প্রাণ চলে যাওয়া না ওসমান হাদির প্রাণ চলে যাওয়া? নৈরাজ্য কোথায় গিয়ে পৌঁছেছে এই মুহূর্তে বাংলাদেশে? আমি কিছু সত্যি কথা বলে দিয়েছি। আজকের এই পরিস্থিতির জন্য কারা দায়ী সেই জিনিসগুলো আপনাদের একদম স্পষ্ট ভাষায় বলে দিয়েছি। অনেকে সেটা আবার সহ্য করতে পারেনি। যদি ওসমান হাদির পরিবারের দায়িত্ব অন্তর্বর্তী সরকার নিতে পারে, তাহলে দীপু চন্দ্র দাসের পরিবারের দায়িত্ব কেন নেবে না অন্তর্বর্তী সরকার? অথচ যখন আমি এই ধরনের প্রশ্নগুলো করি, যাদের গায়ে ঝাল লেগে যায় তারা এসে একটা করে কমেন্ট করে দিয়ে চলে যায় আমি নাকি দালাল। এইখানে যদি মৌলবাদী শক্তি, মৌলবাদী ভাবধারা সঞ্চার করা যায় কোনো মতে, তাহলে কিন্তু অনেকের লাভ। র্যাবের যে প্রেস বিজ্ঞপ্তি, সেখানে কিন্তু পুরো ঘটনার বিবরণ দেওয়া হয়েছে, যে ঘটনা আপনি দেখেছেন ভিডিও। অথচ বলছে যে ভিডিও আপনি দেখছেন সেই ভিডিও কিন্তু ভুয়ো। এমন একটা জায়গা চিহ্নিত করা হয়েছিল যেখানে মানুষ জড়ো হতে পারে এবং সার্কাস চলছে, সার্কাস। তিনি কিন্তু এখন প্রতিদিন এই জুলাই জঙ্গিদের বিরুদ্ধেই পোস্ট করছেন। তার ফেসবুক স্ক্রলটা করুন, তাহলে আপনিও দেখতে পাবেন। আমি আজ এই ভিডিওর একদম শেষে একটা সেরকমই জুলকারনাইন স্যারের একটা পোস্ট দেখাবো, যে পোস্ট দেখলে আপনারাও চমকে যাবেন। যত দিন যাচ্ছে 2024-এর 5ই আগস্ট এই দিনটা আরও তত বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এই সেই দিন যে দিনে একটা অভ্যুত্থান ঘটে গিয়েছিল বাংলাদেশে। 5ই আগস্ট 2024-এর পর থেকে ধরুন, কিংবা 2024-এর জুলাই মাস থেকে ধরুন, আজ পর্যন্ত দাঁড়িয়ে বাংলাদেশে শয়ে শয়ে খুনের ঘটনা ঘটেছে, শয়ে শয়ে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, শয়ে শয়ে আগুন দিয়ে জ্যান্ত দেহ পুড়িয়ে দেওয়ার মতন ঘটনা ঘটেছে। কিন্তু আপনারা বলুন তো, কটা ঘটনা আপনারা এই সংবাদ মাধ্যমে দেখতে পেয়েছেন? বিশেষ করে বাংলাদেশের সংবাদ মাধ্যমে, আপনাদেরই সংবাদ মাধ্যম, কটা ঘটনা দেখতে পেয়েছেন? আজ একটা ওসমান হাদির মৃত্যুকে ঘিরে রাজনীতি চরমে উঠেছে বাংলাদেশের অন্দরে। আপনারা ভুলে গেলে চলবে না, একটা আবু সাইদের মতন একজনকে মেরে দেওয়ার পর কিন্তু ঘটে গিয়েছিল একটা অভ্যুত্থান। রাতারাতি একটা সরকারকে বদলে দেওয়া হয়েছিল, নির্বাচিত সরকারকে। আর এবার আরও একটা ওসমান হাদি, তার মৃত্যুকাণ্ড নিয়ে কি চলছে? এবার কি উল্টাবে? এবার গোটা বাংলাদেশটাই উল্টে যাওয়ার উপক্রম। আপনারা শুধু দেখছেন ওসমান হাদি, ওসমান হাদি, ওসমান হাদি। ওসমান হাদির পরিবারের দায়িত্ব নিয়ে নিয়েছে অন্তর্বর্তী সরকার। ওসমান হাদির হয়ে সবাই নেমে পড়েছে ইতিমধ্যেই। তার ফেলে যাওয়া কাজ তাদেরকে সম্পূর্ণ করতে হবে। তুমি কে, আমি কে, সবাই এখন ওসমান হাদি। কিন্তু আপনি একটুখানি ঘুরে একটু ঢাকার মধ্যেই কিংবা একটু ময়মনসিংহে, যেখানে ঘটনা ঘটেছে দীপু চন্দ্র দাসের ঘটনাটা, সেখানে গিয়ে জিজ্ঞাসা করুন কতজন দীপু চন্দ্র দাসের কথা বলছেন, কতজন বলছেন আমি কে, তুমি কে, দীপু দাস, দীপু দাস, কতজন বলছেন? দীপু দাসের মামলা কি এখনো পর্যন্ত রুজু করা হয়েছে? প্রথম দিন আপনাকে যখন আমি খবর দেখিয়েছিলাম, যেদিন এই ঘটনা ঘটেছিল, তখন আমি দেখিয়েছিলাম যে মামলা রুজু হয়নি। প্রথম 24 ঘন্টাতেও মামলা রুজু হয়নি, কারণ কেউ মামলাই করেনি। আর পুলিশ এসে বলছে মব সন্ত্রাস, ঝামেলা মিটে গেল। মবের নামে দায়িত্ব চাপিয়ে দিতে পারলে কে করেছে কে জানে, ভগবান জানে। অথচ সবাই হাদি হাদি করে একদম প্রাণ ওষ্ঠাগত, যেন কি না কি ক্ষতি হয়ে গেছে বাংলাদেশে। আর দীপু চন্দ্র দাস হাদি সে কে? সে একজন ঘৃণার পেন্সিল যাকে বলে। বিদ্বেষ ঘৃণা ছড়াতে তার জুড়ি মেলা ভার ছিল বাংলাদেশে। আর দীপু চন্দ্র দাস তিনি কে ছিলেন? একজন সাধারণ শ্রমিক, দিন আনা দিন খাওয়া একজন সাধারণ ব্যক্তি। তাহলে বলুন তো আপনার কাছে লস কোনটা, সবচেয়ে বেশি ক্ষতি কোনটা? দীপু চন্দ্রের দাসের প্রাণ চলে যাওয়া না ওসমান হাদির প্রাণ চলে যাওয়া? এই ছেলে যদি আরও কিছুদিন বেঁচে থাকতো, তাহলে হয়তো এতদিনে ভারত বাংলাদেশের যুদ্ধ লেগে যেত, প্রায় লেগে যেত। অথচ দীপু চন্দ্র দাস, যার কোনো অপরাধ এখনো পর্যন্ত সামনে আসেনি,
এখন আবার পুলিশ বলছে হাদির খুনিরা ভারতে পালিয়ে গিয়েছে কিনা তা নিয়ে আমরা এখন সন্দিহান, আমরা জানি না, বলতে পারছি না। তার আগে এত ঘটনা ঘটে গেল, বুঝতে পারছেন? প্রথম আলো, ডেইলি স্টারের অফিসে আগুন লাগিয়ে দেওয়া হলো, মব সন্ত্রাস, একদম চারিদিকে মহিলাদের ধরে ধরে মারপিট, দীপুচন্দ্র দাসের মতন হিন্দু যুবককে আগুন জ্বালিয়ে একদম হত্যা করে দেওয়া হলো। তারপর যখন ওসমান হাদির জানাজা হয়ে গেল, তারপর শয়ে শয়ে লোক, হাজারে হাজারে লোক, কাতারে কাতারে লোক হু 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 করতে করতে সংসদ ভবনের দিকে নিয়ে আজকেই ভেঙে ফেলবে সংসদ ভবন, এরকম একটা ব্যাপার, বুঝতে পারছেন? মানে নৈরাজ্য কোথায় গিয়ে পৌঁছেছে এই মুহূর্তে বাংলাদেশে, কোনো সীমা নেই, কোনো সীমা নেই। অন্যদিকে জাহাঙ্গীর আলম চৌধুরী স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি বলছেন না, নিরাপত্তার নিয়ে কোনো সংশয় নেই বাংলাদেশে। তার পুলিশই জানে না হাদির খুনিরা কোথায় বসে আছে, ভারতে পৌঁছেছে কি পৌঁছায়নি সেই নিয়ে এখনো সন্দিহান। আর এরই মাঝে একটা বাংলাদেশ নতুন উপকরণ পেয়ে গেছে, বলছে দিল্লিতে বাংলাদেশি হাই কমিশনের অফিসে নাকি ভাঙচুর হয়েছে। কোথায়? ছবি দেখা, ছবি দেখা। সেটা নিয়ে বিদেশ মন্ত্রক তাদের একটা বিবৃতিও জারি করেছে। এই সমস্ত বিষয় আপনাদের আমি আজকে দেখাবো এবং শেষ পর্যন্ত দেখাবো, আজকে প্রমাণ করার চেষ্টা করবো। আপনি যাকে ভাবছেন ধর্ম ধর্ম ধর্মের উস্কানি, এটা কিন্তু ধর্মের উস্কানি পর্যন্ত গিয়ে আটকে নেই। এই ধর্মের উস্কানি কিন্তু ভারত বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কেও এফেক্ট ফেলছে এবং বড়সড় এফেক্ট ফেলছে। আর সেই কারণে আমাদের এই বাংলায় লগ্নজিতার প্রোগ্রামে দেখতে হয় ওই ধরনের একটা অসভ্যতামি। এই পুরোটাই কিন্তু আপনাদের ভেঙে মুচড়ে দুর্মুচ করে দেবে। আপনি কতদূর পড়াশোনা করেছেন, শিক্ষা আপনার মনে রয়েছে কিনা, মাথায় রয়েছে কিনা, আপনাকে আর ভাবাবে না, আপনাকে শুধু একটা কথাই ভাবাবে। দেখেছেন তো ভিডিওটা? ওই যে হুমায়ুন কবিরের মসজিদ তৈরি হবে, বাচ্চা বাচ্চা ছেলেগুলো স্কুলে পড়ে, তারা স্কুল যায়নি, কি বলছে? আমাদের শিক্ষা দরকার নেই, আমাদের মসজিদ দরকার। এই যে মনোভাবাপন্ন তৈরি হচ্ছে, শুধু ওপার বাংলা নয়, এপার বাংলার কথা আমি বলছি, সেই জন্য এই উদাহরণটা দিলাম। এই মনোভাবাপন্ন কিন্তু আজ থেকে শুরু হচ্ছে না। আর এর বিরুদ্ধে আপনি ভাবছেন একটা সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করলেই হয়তো আমরা জিতে গেলাম, তা নয়। আমি আগেও বলেছি, আবারও বলছি, গত এপিসোডে আপনাদের বলেছি, এই যুদ্ধ কিন্তু শুধুমাত্র মৌলবাদের বিরুদ্ধে নয়, এই যুদ্ধ শুধুমাত্র পাকিস্তানের বিরুদ্ধে নয়, এই যুদ্ধ হচ্ছে আসলে ধারণার বিরুদ্ধে, ধারণার বিরুদ্ধে, আপনার মতাদর্শের বিরুদ্ধে। আপনি কিভাবে বিকিয়ে যাচ্ছেন, গোটা সমাজটাকে একদম নষ্ট করে দিচ্ছেন, তার বিরুদ্ধে এই যুদ্ধ শুভ শক্তি সম্পন্ন মানুষদের। চলুন তাহলে শুরু করা যাক আজকের রণক্ষেত্র। আপনাদের সঙ্গে রয়েছি আমি নারায়ণ। দেখুন, যে ঘটনা নিয়ে তোলপাড় গোটা বাংলাদেশ, ওসমান হাদি, তার কথা সবাই বলছে, তার কথা সবাই বলছে। আর আমি কিছু সত্যি কথা বলে দিয়েছি। আজকের এই পরিস্থিতির জন্য কারা দায়ী সেই জিনিসগুলো আপনাদের একদম স্পষ্ট ভাষায় বলে দিয়েছি। অনেকে সেটা আবার সহ্য করতে পারেনি। কয়েকজন আছে ওই বিদ্বেষমূলক ইউটিউবারদের পেটেন্ট একদম, তারা এসে আমার এই কমেন্ট বক্সে গালাগালি দিচ্ছে, বলছে আমি নাকি দালাল। কার দালালি করছি ভাই? মানবিকতার পক্ষে যদি কথা বলি তাহলে দালালি করা বলে তাকে, আর আপনি করছেন বিদ্বেষের পক্ষে দালালি, তাহলে আপনি দালাল নয়? দালাল বললেই হয়ে গেল, মানে একটা শব্দবন্ধনী বলে দিলাম, ব্যাস ঝামেলা শেষ। আসছেন কমেন্টে, কমেন্ট করছেন, চলে যাচ্ছেন। একবার নিজেকে প্রশ্ন করে দেখুন তো, আমি কি তাহলে? আমি তো তাকে দালাল বলে দিলাম, আমি নিজে কি? দেখুন, এত কথা বলবো না, যার কথা কেউ বলছে না আমি তার কথা আজকে দিয়ে শুরু করবো আজকের এই এপিসোডটা। সেটা হলো গিয়ে দীপুচন্দ্র দাস। দেখুন, বিবিসি বাংলা একটা খুব সুন্দর হেডলাইন করেছে, বলছে এটা কিন্তু আমাদের নয়, ভারত থেকে এই সংবাদ প্রকাশিত হয়নি। বিবিসি বাংলা আপনারা জানেন কোথাকার নিউজ, এবং বিবিসি নিউজ বাংলা সেটা কোথা থেকে প্রকাশিত হয় সেটাও আপনারা জানেন, বাংলাদেশের মাটি থেকেই। তারাই করছে এই আর্টিকেল। কি লিখছে? বলছে ভালুকায় হিন্দু যুবককে পিটিয়ে পুড়িয়ে হত্যা, কি ঘটেছিল সেখানে, পুরো গল্পটা তুলে ধরেছে। আমি পয়েন্ট টু পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরবো। দেখুন, এরকম একটা প্রতীকী ছবি দিয়েছে এবং বলেছে, একটা ডিসক্লেমার দিয়েছে শুরুতেই, বলছি এই প্রতিবেদনের কিছু বর্ণনা পাঠকের অস্বস্তির কারণ হতে পারে। সেই কথা আমিও আপনাদের জানিয়ে রাখলাম, কারণ এই পুরো আর্টিকেলটাই আপনাদের সামনে পড়ব এবং আপনাদের সামনে তুলে ধরবো যে কি ঘটেছিল অ্যাকচুয়ালি দীপুচন্দ্র দাসের সঙ্গে, কেন তাকে এই হিংসার বলি হতে হলো।
বলছে বাংলাদেশের ময়মনসিংহ জেলার ভালুকায় হিন্দু ধর্মাবলম্বী একজন পোশাক শ্রমিককে ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ তুলে দলবদ্ধ হয়ে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়েছে। তবে এ ঘটনায় ধর্ম অবমাননার কোনো প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব। বুঝতে পারছেন, কোনো প্রত্যক্ষ প্রমাণ নেই। আমি প্রথম দিনই বলেছিলাম, আপনারা বলছেন না, অনেকেই কমেন্টে লিখেছিল যে উনি ধর্ম অবমাননা করেছেন, উনি নবীকে নিয়ে বাজে কথা বলেছেন, খারাপ মন্তব্য করেছেন। যদি আদৌ করে থাকে তাহলে সত্যিই খুব কুরুচিকর তিনি কাজ করেছেন, আমিও বলছি। কিন্তু তিনি যে করেছেন তার তো কোনো প্রমাণ থাকবে। তিনি যদি ফেসবুকে লিখে থাকেন তাহলে তো সেই স্ক্রিনশটটা দেখাতে পারবে, তার টাইমলাইনে এখনও নিশ্চয়ই থাকবে। তিনি যদি প্রকাশ্যে জনসভায় কোথাও বলে থাকেন তার তো নিশ্চয়ই কোনো প্রত্যক্ষদর্শী থাকবে, সাক্ষী থাকবে। বুঝতে পারছেন, পুরোটাই গুজবে হয়ে গেছে। একটা গুজবকেও রটিয়ে দেওয়া হয়েছে এবং একটা গুজবের মধ্যে পুরো জিনিসটা হয়ে গেল। এবং বসে বসে মজা দেখছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তার স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, তারা মজা দেখছেন। তারা বলছেন নিরাপত্তা নিয়ে কোনো সংশয় নেই। বলছেন নিহত ব্যক্তি যদি ফেসবুকে কিছু লিখতেন তাহলেও একটা বিষয় হতো। সেখানে সবাই এখন বলছেন তারা তাকে নিহত শ্রমিক এমন কিছু বলতে নিজেরাও শোনেননি। কেউ নিজে শুনেছেন বা দেখেছেন তিনি ধর্ম অবমাননা করেছেন এমন কাউকে পাওয়াও যায়নি। বিবিসি বাংলাকে বলেছেন ময়মনসিংহের র্যাবের কোম্পানি কমান্ডার মোহাম্মদ শামসুজ্জামান। বুঝতে পারছেন, যেটা আমি বললাম, তিনি ফেসবুকেও কিছু লেখেননি, কাউকে সরাসরি কোনো মন্তব্যও করেননি। তাহলে তিনি তার বিরুদ্ধে যে অভিযোগটা আনা হচ্ছে সেই অভিযোগটা তাহলে কি শুধুই গুজব? সেটাও বলেছে র্যাব। বলছে তিনি জানিয়েছেন পরিস্থিতি যখন টালমাটাল হয়ে ওঠে তখন ফ্যাক্টরি রক্ষায় তাকে বাইরে ঠেলে দেওয়া হয়েছে। বাইরে ঠেলে দেওয়ার পর তাকে পিটিয়ে পুড়িয়ে হত্যার ঘটনার যে ভিডিও বিশ্লেষণ করে 2 জনকে আটক করে এবং তাদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে আরও 5 জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। তারপর ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম বিবিসি বাংলাকে তিনি জানিয়েছেন যে এই ঘটনায় থানায় মামলা হয়েছে এবং তারাও ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে 3 জনকে আটক করেছেন। তার মানে জানা গেল ইতিমধ্যে যে এই ঘটনায় থানা মামলাও হয়েছে, মানে কেসও হয়েছে। এদিকে নিহত পোশাক শ্রমিককে পুলিশের কাছ থেকে নিয়ে মব সন্ত্রাসীরা পিটিয়ে আগুন দিয়ে মেরেছে বলে সামাজিক মাধ্যমে যে প্রচার চলছে তা সম্পূর্ণ ভুয়া বলছেন মিস্টার ইসলাম, মানে এই যে মোহাম্মদ জাহিদুল ইসলাম। একদিকে বলছে মামলা হয়েছে, কিন্তু যে ভিডিও আপনি দেখছেন সোশ্যাল মিডিয়ায় সেটা নাকি ভুয়ো। এর আগে এই কথা কেউ বলেনি, কিন্তু কে বলছেন দেখুন, ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি বিবিসি বাংলাকে বলেছেন যে এই ভিডিও হচ্ছে ভুয়ো। যে ভিডিও আপনিও দেখেছেন, কোথাও না কোথাও আপনিও দেখেছেন ওই ভিডিও, ঠিক আছে? বলছে ওই ভিডিওটা নাকি ভুয়ো। আমাদের জানানোই হয়েছে অনেক পরে। তাকে সরাসরি ফ্যাক্টরি থেকেই তুলে নিয়ে হত্যা করা নিহত ব্যক্তির চাচাতো ভাই কার্তিক চন্দ্র দাস বিবিসি বাংলাকে বলেছেন ঘটনায় কারা জড়িত তা ভিডিওতে আছে। এলাকার মানুষ জানে আমার ভাই কেমন, তাকে মিথ্যা অভিযোগ করে খুন করা হয়েছে। যখন নিহতের ভাই এসে বলছে ওই ভিডিওতেই কিন্তু লুকিয়ে রয়েছে আততায়ীরা, ওই ভিডিও ভালো করে দেখলেই কিন্তু বোঝা যাবে কারা এই ঘটনার পেছনে দায়ী। কিন্তু ওই ভিডিওটাকে যাতে এভিডেন্স হিসেবে তুলে ধরা না হয়, আদালতে প্রেজেন্ট করা না হয়, সেই কারণে আগে থেকেই পুলিশ অফিসার তিনি বলে দিচ্ছেন ওই ভিডিও হচ্ছে ভুয়ো। অথচ শেখ হাসিনার একটা মন্তব্য আপনারা জানেন, তার ওই একটা মন্তব্য, ফোন কল, ওই একটা ফোন কল, সেই একটা ফোন কল এই বিবিসি বাংলায় সেটাকে নাকি যাচাই করেছিল, যদিও বিবিসি বাংলা বলেছিল আমরা যাচাই করিনি। তারপরও ওই একই ফোন কল আইসিটিতে রেখে প্রমাণ সাক্ষ্য হিসেবে ব্যবহার হয়ে হাসিনার বিরুদ্ধে ফাঁসির সাজা পর্যন্ত হয়ে গেল। আর যেখানে প্রকাশ্য ভাইরাল ভিডিও, সেই স্থানীয় বাসিন্দারা বলছে হ্যাঁ এই ভিডিও এখানকার, সেখানে দাঁড়িয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ অফিসার তিনি বলে দিচ্ছেন এই ভিডিও ভুয়ো। তারপর বলছে তবে যেই কারখানা ঘটনাটি ঘটেছে সেখানকার কেউ এই বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। শুক্রবার অন্তর্বর্তী সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে ময়মনসিংহে এক হিন্দু ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় আমরা গভীরভাবে নিন্দা জানাই। নতুন বাংলাদেশ এ ধরনের সহিংসতার কোনো স্থান নেই। এই নৃশংস অপরাধের সঙ্গে জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না। অন্তর্বর্তী সরকার এই কথাটা কবে বলেছে? শুক্রবার। বুঝতে পেরেছেন? যখন এই ঘটনা নিয়ে হইচই পড়ে গেছে, বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো তারা ছিছি করছে, তারপর গিয়ে অন্তর্বর্তী সরকারও মুখ খুলেছে, তারপরে গিয়ে মামলাও হয়েছে থানায়। কিন্তু তারপরেও
বলছে এই ভিডিওর কোনো সত্যতা নেই, অথচ শেখ হাসিনার যে ফোন কল তার সত্যতা রয়েছে। বলছে কি ঘটেছিল ভালুকায়, র্যাব বলছে ডুবুলিয়া পাইওনিয়ার নিট ফ্যাক্টরিতে শ্রমিক হিসেবে কাজ করতেন জেলার তারাকান্দা থানার দীপু চন্দ্র দাস, যার বয়সী 28 বছরের কাছাকাছি। তাকে বৃহস্পতিবার রাতে জোর করে তার ফ্যাক্টরি থেকে বের করে এনে হত্যা করা হয়েছে। অজ্ঞাতনামা উত্তেজিত জনতা ভিকটিমের বিরুদ্ধে নবী ও ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ এনে গত বৃহস্পতিবার রাত আনুমানিক 9টায় ফ্যাক্টরি থেকে জোরপূর্বক বের করে দাঙ্গা সৃষ্টির মাধ্যমে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত সহ কিল ঘুষি দিয়ে পিটিয়ে হত্যা করে। র্যাবের এক প্রেস ব্রিফিং দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। র্যাবের যে প্রেস বিজ্ঞপ্তি সেখানে কিন্তু পুরো ঘটনার বিবরণ দেওয়া হয়েছে, যে ঘটনা আপনি দেখেছেন ভিডিওতে। অথচ বলছে যে ভিডিও আপনি দেখছেন সেই ভিডিও কিন্তু ভুয়ো। পুলিশ বলছে পরবর্তীতে ভিকটিমের মৃতদেহ জামির দিয়া স্কয়ার মাস্টার বাড়ি বাসস্ট্যান্ডে ঢাকা ময়মনসিংহ সড়কের মাঝখানে আইল্যান্ডের গাছের সাথে ঝুলিয়ে আগুন ধরিয়ে দেয়। বুঝতে পারছেন তো আইল্যান্ড কাকে বলে? চারদিকে রাস্তা, মাঝখানে একটা গোল মতন ঘেরা জায়গা, বুঝতে পারছেন? হয়তো অনেকগুলো রাস্তার মোড়, ওই জায়গাটা এমন একটা জায়গা চিহ্নিত করা হয়েছিল যেখানে মানুষ জড়ো হতে পারে এবং সার্কাস চলছে, সার্কাস, মানুষকে আনন্দ দেওয়া যেতে পারে। তাকে ওই অবস্থায় আধমরা অবস্থায় গাছে টাঙিয়ে আগুন ধরিয়ে সবাই ফোন হাতে ভিডিও করতে করতে উল্লাস নৃত্য করছে। বুঝতে পারছেন? বলছে এই তথ্য দিয়ে র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে ঘটনার ভিডিও বিশ্লেষণ ও অন্য তথ্য সংগ্রহ করে 7 জনকে আটকের কথা বলা হয়েছে। এদিকে র্যাব যাদেরকে আটক করছে তারা কিন্তু ওই ভিডিও বিশ্লেষণ করেই আটক করছে। অন্যদিকে পুলিশ বলছে যে ভিডিও আপনি দেখতে পেয়েছেন সেটা ভুয়ো। ভালো করে বুঝবেন বিষয়টা, এটা ইচ্ছাকৃত এই ধরনের সংশয় তৈরি করা হচ্ছে। বলছে র্যাবের কোম্পানির কমান্ডার মোহাম্মদ শামসুজ্জামান বলেছেন, পরিস্থিতি টালমাটাল হয়ে গেলে ফ্যাক্টরি রক্ষার জন্য সেখানকার কর্মকর্তারা ভিকটিমকে কথিত জনতার হাতে তুলে দিয়েছে। এমনকি বিকেল 5টার ঘটনা রাত 8টায় পুলিশকে বলা হয়েছে। বুঝতে পারছেন? বিকেলবেলা ঘটনাটা কি ঘটেছিল? ওই কারখানায়, ওই ফ্যাক্টরির মধ্যে সবাই যেমন কাজ করছে, ওই দীপুও তখন ওই ফ্যাক্টরিতে কাজ করছিল। হঠাৎ করে উত্তেজিত জনতা ওই ফ্যাক্টরির মধ্যে ঢুকে ওই দীপুকে চিহ্নিত করে বলে যে ও ধর্মকে অবমাননা করেছে, ওকে মারধর শুরু করে। একটা ফ্যাক্টরির মধ্যে যা হয়, এবার অনেকেই দেখছে এই ধরনের গণ্ডগোল যদি বেড়ে যায় তাহলে ভাঙচুরের ঘটনা ঘটবে। তখন কি করে, ওই ফ্যাক্টরির লোকেরাই ওই দীপু চন্দ্র দাসকে ঠেলে বের করে দেয় ফ্যাক্টরি থেকে। বলছে যাও, তোমরা নিয়ে যাও, যেখানে খুশি ওকে মারো, আমার ফ্যাক্টরি নষ্ট করো না। ভালো করে বুঝতে হবে আপনাকে বিষয়টা, কারণ ওই ফ্যাক্টরির মধ্যে সবাই কিন্তু হিন্দু ছিল না। বুঝতে পারছেন? বলছে কিন্তু যাদেরকেই জিজ্ঞাসা করছি তারা বলছেন তারা ওই ব্যক্তি দীপুচন্দ্র দাস। কটূক্তিমূলক মন্তব্য যে করেছেন শুনেছেন এমন কিন্তু নয়, কিন্তু নিজেরা সরাসরি শোনেননি, দেখেননি, বলছেন শামসুজ্জামান। একটাও প্রত্যক্ষদর্শী নেই যে বলবে যে আমি নিজে কানে শুনেছি ও ধর্মকে অবমাননা করেছে। এরকম কেউ বলছে না। কে বলছে? র্যাব বলছে। এবার দেখুন আরো ঘটনা বলছি। র্যাব, পুলিশ ও স্থানীয় গণমাধ্যম কর্মীকে কাছ থেকে যে ভাষ্য পাওয়া যাচ্ছে তা হলো, বৃহস্পতিবার সন্ধ্যার পর ফ্যাক্টরির ভেতরেই কিছু শ্রমিক দলবদ্ধ হয়ে দীপুচন্দ্র দাসকে মারধর শুরু করেন। এ সময় তারা তার বিরুদ্ধে নবীকে কটূক্তি করার অভিযোগ করতে থাকেন। তখন মুখে মুখে ছড়িয়ে পড়ে যে দীপুচন্দ্র দাসের চায়ের দোকানে বসে এমন মন্তব্য করেছেন। এক পর্যায়ে বাইরে খবর ছড়িয়ে পড়লে ফ্যাক্টরির বাইরেও অনেকে জমায়েত হয় এবং দীপুকে তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানাতে থাকেন। আবার এই সময় ওই এলাকার কারখানাগুলোর ছুটির সময় হওয়ায় অল্প সময়ের মধ্যেই বহু মানুষ জড়ো হয়ে যায় সেখানে। পরিস্থিতি সামাল দিতে গিয়ে ফ্যাক্টরির প্রোডাকশন ম্যানেজার দীপুচন্দ্র দাসকে তখনই বরখাস্ত করেন। বুঝতে পারছেন? মানে অন দ্য স্পট বলছে কাল থেকে আর কাজই আসতে হবে না। তিনিও ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত। আমি বলবো এই প্রোডাকশন ম্যানেজার, ফ্যাক্টরির প্রোডাকশন ম্যানেজার, তিনিও ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত। যখন আপনার একজন কর্মীকে উত্তেজিত জনতা, মব এসে তুলে নিয়ে চলে যাচ্ছে, আপনি সেই কারখানার, সেই ফ্যাক্টরির প্রোডাকশন ম্যানেজার, আপনি সেই সময় সেই ফ্যাক্টরির দায়িত্বে রয়েছেন, আপনার কর্তব্য হয় না যে ওই আপনার কর্মীকে বাঁচানোর, ওই মব জাস্টিসের হাত থেকে বাঁচানোর, পুলিশকে ফোন করার? কিন্তু পুলিশকে যে কখন ফোন করেছে? আগেই বললাম, ঘটনা যদি 5টার সময় ঘটে, পুলিশকে ফোন করেছে রাত 8টার সময়। ওই 3 ঘন্টা যা হওয়ার হয়ে গেছে।
বলছে পরিস্থিতি যখন টালমাটাল হয়ে ওঠে তখন ফ্যাক্টরি রক্ষার জন্য ভিকটিমকে বাইরের দিকে ঠেলে দেওয়া হয়, ফ্যাক্টরির লোকজনই ঠেলে দেয়, বলছেন র্যাবের মোহাম্মদ শামসুজ্জামান। যদিও কেউ কেউ বলছেন মিস্টার দাসকে যখন ভেতরে মারধর করা হচ্ছিল তারই এক পর্যায়ে একটি পকেট গেট দিয়ে বাইরে থেকে লোকজন ভেতরে প্রবেশ করে, তাকে বাইরে নিয়ে যায়, বাইরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে নিয়ে গিয়ে মারধর করে, গাছে ঝুলিয়ে তারপর আগুন ধরিয়ে দেওয়া হয়। এক পর্যায়ে আগুনের রশি ছিঁড়ে দীপু দাসের দেহ পড়ে যায়, পরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ নেয়। বিবিসি বাংলাকে ঘটনার বর্ণনা দিয়ে বলেছেন স্থানীয় এক সাংবাদিক। এই যে বর্ণনা, এই বর্ণনার সঙ্গে আপনি ওই ভিডিওর বর্ণনার মিল পাচ্ছেন তো? পাচ্ছেন তো? তারপরেও পুলিশ বলছে ওই ভিডিও নাকি ভুয়ো। এই ঘটনার যে ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে তাতেও এমন দৃশ্য দেখা গেছে, যদিও পরে আবার সামাজিক মাধ্যমে কেউ কেউ অভিযোগ করেন যে দীপু আক্রান্ত হয়ে পুলিশের কাছেও নাকি গিয়েছিলেন। এই অভিযোগ প্রত্যাখ্যান করে ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম বলছেন, যে বলছিল ভিডিওটা ভুয়ো, সে বলছে আবার ঘটনাটি ঘটেছে ফ্যাক্টরিতে এবং পুলিশকে খবরই দেওয়া হয়েছে অনেক দেরি করে। পুলিশের বক্তব্য 5টার সময় যদি ঘটনা ঘটে আমাকে খবর দেওয়া হয়েছে 8টার সময়, আমরা আর কি করব। কিন্তু 8টার সময় যাওয়ার পরেও তিনি পুরো নিজের মতন করে বলে দিতে পারছেন যে ওই ভিডিও হচ্ছে ভুয়ো। মানে তার কাছে সমস্ত ইনফরমেশন চলে এসছে, 3 ঘন্টা পরেও ঘটনাস্থলে গিয়েও সমস্ত তথ্য তিনি জোগাড় করে ফেলেছেন সাংবাদিকদের বলার মতন, বুঝতে পারছেন। র্যাবের মোহাম্মদ শামসুজ্জামান বলেছেন যে বিকেল 5টায় ঘটনা শুরু হলেও পুলিশকে কল দেওয়া হয়েছে রাত 8টায়। এটা র্যাবও বলছে, পুলিশের কথা আবার র্যাবও বলছে। নিহত দীপুচন্দ্র দাসের চাচাতো ভাই কার্তিক চন্দ্র দাস বিবিসি বাংলাকে বলেছেন ফ্যাক্টরির ভেতরে অনেক ঘটনা ঘটেছে এবং সেই কারণেই তার ভাইকে হত্যা করা হয়েছে বলে মনে করছেন তারা। তবে কি ঘটেছে ঘটনা ফ্যাক্টরিতে সে ব্যাপারে তিনি বলতে চাননি। ভিডিওতে দেখা যাচ্ছে কারা কি করেছে, আমরা শুধু বিচার চাই, মিথ্যা অভিযোগ তুলে এভাবে মারা হলো কেন তার বিচার চাই, বিবিসি বাংলাকে বলেছিলেন তার ভাই। নিহত দীপুচন্দ্র দাস 1.5 বছর বয়সী এক কন্যা সন্তানের জনক, তবে কাজের জন্য পরিবার ছাড়াই তিনি ফ্যাক্টরির এলাকায় একটি মেসে থাকতেন বলে তার চাচাতো ভাই জানিয়েছেন। আপনারা জানেন ওসমান হাদির যে সন্তান রয়েছে, তার যে স্ত্রী রয়েছে, তাদের সম্পূর্ণ দায়িত্ব নিয়ে নিয়েছে অন্তর্বর্তী সরকার। দীপুচন্দ্র দাসেরও একটা পরিবার আছে, তারও একটা সন্তান রয়েছে। আমি এই প্রশ্ন প্রথম দিনই তুলেছিলাম, যদি ওসমান হাদির পরিবারের দায়িত্ব অন্তর্বর্তী সরকার নিতে পারে তাহলে দীপুচন্দ্র দাসের পরিবারের দায়িত্ব কেন নেবে না অন্তর্বর্তী সরকার? ওয়াই? এই প্রশ্নের উত্তর কেউ দিতে পারবে না। অথচ যখন আমি এই ধরনের প্রশ্নগুলো করি, যাদের গায়ে ঝাল লেগে যায় তারা এসে একটা করে কমেন্ট করে দিয়ে চলে যায় আমি নাকি দালাল, আমি নাকি আওয়ামী লীগের দালাল। আওয়ামী লীগ একটা কানাকড়ি পর্যন্ত আমাদের কখনো দেয়নি, এখনো দেয় না, ভবিষ্যতেও নেব না। কারণ আমরা ওই আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানের মতন কোলে বসে থাকা সাংবাদিক নই, এটা বুঝতে হবে আপনাদের। বলছে শুনুন, রণধীর জয়সওয়াল বলেছে এই ঘটনার সঙ্গে সঙ্গে একটা নতুন রিউমার ছড়ানো হচ্ছে বাংলাদেশে। বলছে নাকি নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশের যে হাই কমিশন রয়েছে সেখানে নাকি হামলা চালানো হয়েছে। আমরা কি তোদের মতন উজবুক নাকি? উজবুক জুলাই জঙ্গিদের আমি বলছি, তোরা যখন যা খুশি তাই করতে পারিস, আমরা কি তাই করব নাকি? আমি বারবার বলছি এই জিনিসগুলো কিন্তু বাংলাদেশে ঘটছে। আসলে আপনাকে মনে রাখতে হবে পশ্চিমবঙ্গেও কিন্তু বছর ঘুরলে বিধানসভা ভোট, বুঝতে পারছেন? এবং এইখানে যদি মৌলবাদী শক্তি, মৌলবাদী ভাবধারা সঞ্চার করা যায় কোনো মতে, তাহলে কিন্তু অনেকের লাভ, অনেকের লাভ। আমি শুধু বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বলছি না, ভারতের পরিপ্রেক্ষিতেও বলছি। যারা বুঝদার তারা নিশ্চয়ই বুঝতে পারবেন আমার কথা। এটাকে শুধুমাত্র ধর্মীয় ব্যাপারে নিয়ে আসা হচ্ছে, এটা কিন্তু আসলে ধর্মীয় বিষয় নয়, আসলে হচ্ছে কিন্তু রাজনৈতিক বিষয়। পুরোটাই রাজনীতি, পুরোটাই রাজনীতি। একটা গত ভিডিওতে আমার একটা কমেন্ট এসেছিল, একজন লিখেছিল, খুব সুন্দর কমেন্ট। তিনি বলছেন এই মুহূর্তে আমরা বাংলাদেশে কি বলবো, বাংলাদেশে কি এখন রাজনীতি হচ্ছে না বাংলাদেশে এখন ধর্ম হচ্ছে? তারা বলতে পারছেন না। মানে একজন লিখেছেন কমেন্টে যে ইসলাম কি কোনো রাজনৈতিক দল? বাংলাদেশকে দেখে তেমনটাই মনে হচ্ছে, বুঝতে পারছেন?
ইসলামকে নিয়ে কিভাবে রাজনীতি হচ্ছে বাংলাদেশে বুঝতে পারছেন, বোঝাতে পারছি? দেখুন এর জবাব দেওয়া হয়েছে ভারতের তরফ থেকে। বলছে আওয়ার রেসপন্স টু মিডিয়া কোয়ারিজ রিগার্ডিং দ্য রিপোর্টেড demonstration in front of Bangladesh High Commission in New Delhi on 20th December 2025। 20 ডিসেম্বর নাকি এই ঘটনা ঘটেছে, যদিও আমরা রিজেক্ট করেছি এই ঘটনাটা, বিষয়টা এক্সটার্নাল অ্যাফেয়ার্স বলছে ইন রেসপন্স টু মিডিয়া কোয়ারিজ on the reported demonstration in front of the Bangladesh High Commission in New Delhi 20th December 2025 বলছে কি we have noted misleading propaganda in sections of Bangladesh media on the incident। বুঝতে পারছেন কারা আসলে দালাল? বাংলাদেশি মিডিয়াগুলো এই খবর ছড়াচ্ছে। কি ছড়াচ্ছে? বলছে নাকি বাংলাদেশি হাই কমিশনে হামলা হয়ে গেছে। বলছে the fact is that about 20 to 25 youth gathered in front of Bangladesh High Commission in New Delhi on 20th December 2025 and raised slogan in protest against the horrendous killing of Dipu Chandra Das in Mymensingh। বলছে 20 থেকে 25 জন জড়ো হয়েছিল বটে বাংলাদেশ হাই কমিশনের পাশে সামনে। তারা সেখানে দাঁড়িয়ে স্লোগান তুলেছিল যে কেন দীপু চন্দ্রকে এইভাবে হত্যা করা হলো তার জবাব দিন। কিছু প্লাকার্ডও ছিল, স্লোগানও ছিল, যেরকম হয় শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ। ওই নাহিদ ইসলামের শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ নয়। বুঝতে পারছেন? চট্টগ্রামে কি হলো? ভারতের হাই কমিশনারের ভবনে ওই ঘটনা আমাদের এখানে ঘটবে না, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, কারণ আমরা আপনাদের মতো অত অসভ্য নই। বলছে হোয়াইল অলসো কলিং ফর দ্য প্রোটেকশন অফ অল মাইনরিটিস ইন বাংলাদেশ, এবং তারা এটাও নিশ্চিত করতে বলে যে বাংলাদেশে যাতে সব সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা হয়। দেয়ার ওয়াজ নো অ্যাটেম্পটস টু ব্রিচ অফ দ্য ফেন্স অর ক্রিয়েটেড সিকিউরিটি সিচুয়েশন এনি অ্যাট টাইম। তারা ওখানে একবারের জন্য কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করেনি, কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করেনি। কে বলছে? আমাদের বিদেশ মন্ত্রক বলছে। কিন্তু দেখুন এখানেও একটা গল্প, বাংলাদেশকে একটা সতর্কবার্তা দেওয়া হয়েছে শেষের প্যারায়। বলছে ইন্ডিয়া continues to keep a close watch on the evolving situation in Bangladesh। বাংলাদেশে যা ঘটছে আমাদের কিন্তু তীক্ষ্ণ নজর রয়েছে। এরকমটা ভাববেন না যে ভারত কিছুই দেখছে না, চুপ করে বসে আছে মানে কিছুই বলছে না, এরকমটা নয়। বলছে our officials remain in touch with Bangladesh authorities and have conveyed to them our strong concern over the attacks on minorities। We have also urged that the perpetrators of the barbaric killings of Das be brought to justice। দীপু চন্দ্র দাসকে যেভাবে বর্বরচরিতভাবে হত্যা করা হয়েছে তার বিচার কিন্তু আমরা জানিয়েছি, বিচারের দাবি কিন্তু আমরা জানিয়েছি, বিচার হোক। কিন্তু সেদিকে কারোর মাথা ব্যথা আছে? সবাই ওসমান হাদিতে পড়ে আছে। অথচ দেখুন ওসমান হাদি যাকে নিয়ে মানে যার হত্যাকারীদের নিয়ে এত ঘটনা ভারতে চলে গেছে, পালা করে প্রতিদিন একজন না একজন বলেই যাচ্ছে ভারত ফেরত দাও, না হলে যুদ্ধ করে দেবো, 7 সিস্টার্স নিয়ে নেবো, চিকেন্সকে কেটে দেবো, কত রকম হুমকি। টাইমস অফ বাংলাদেশ বলছে ওসমান হাদি হত্যাকারী ফয়জাল ভারতে পালিয়েছে কিনা পুলিশ নিশ্চিত নয়। অতিরিক্ত আইজিপি বলছে কবে? 21শে ডিসেম্বর। যখন 18ই ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের অর্ধেক ধ্বংস হয়ে গেছে, তখন 21শে ডিসেম্বর পুলিশের ঘুম ভেঙেছে। ঘুম ভাঙার পরে তারা বলছে যে আদৌ তারা ভারতে পালিয়েছে কিনা আমরা এখনো বলতে পারছি না। তাহলে ওই হাসনাত আব্দুল্লাহ কি করে বলছে? ওই মাহমুদুর রহমান কি করে বলছে? ওই নাহিদ ইসলামরা কি করে বলছে? ডক্টর মোহাম্মদ ইউনুস তাদেরকে বৈঠকে ডেকে এই গল্প বলে দিয়েছেন, যে বলছে এইগুলোই বলবে সাংবাদিকদের। এদিকে পুলিশ এখনো নিশ্চিত নয়। বলছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকারী ফয়জাল ভারতে পালিয়েছে কিনা তা এখনো পুলিশ নিশ্চিত নয় বলে জানিয়েছেন অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম। তিনি বলেন ফয়জালের সর্বশেষ অবস্থান সম্পর্কে পুলিশের কাছে কোনো তথ্য নেই। বিষয়টি জানতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে, পুলিশ এর মধ্যে ইনভলভই নয়। বুঝতে পারছেন? পুলিশের কাছে কোনো তথ্যই নেই।
অথচ চ্যাংরা ফোংরা ফচকে টচকে যতগুলো আছে জুলাই জঙ্গিদের নামে এসে প্রতিদিন ভারতের নামে হুঁশিয়ারি দিচ্ছে, প্রতিদিন হুমকি দিচ্ছে। মানে বুঝুন একবার, নৈরাজ্যের বিষয়টা একবার বুঝুন যে কোথায় পৌঁছেছে বিশৃঙ্খলা। পুলিশ বলছে আমরা জানিই না, আমাদের কাছে কোনো তথ্যই নেই। অথচ এই জুলাই জঙ্গিগুলো ঠিক করে নিয়েছে এরা ভারতেই আছে, হাদির হত্যাকারী নাকি ভারতেই আছে। তাদেরকে কে কানে কানে এসে বলে গেছিল আমি জানি না, তবে এই জুলকারনাইন সায়ের যিনি প্রথম দিন বলেছিলেন যে ভারতে পালিয়ে থাকতে পারে, আমাকে একটা সেলফিও নাকি পাঠিয়েছে, তিনি কিন্তু ঘুরে গেছেন। তিনি কিন্তু এখন প্রতিদিন এই জুলাই জঙ্গিদের বিরুদ্ধেই পোস্ট করছেন। তার ফেসবুক স্ক্রলটা করুন, তাহলে আপনিও দেখতে পাবেন। আমি আজ এই ভিডিওর একদম শেষে একটা সেরকমই জুলকারনাইন সায়েরের একটা পোস্ট দেখাবো, যে পোস্ট দেখলে আপনারাও চমকে যাবেন, ভাববেন কী রে ভাই, কি হচ্ছে, এরা করছেটা কি, এরা চায় কি আসলে। বলছে ওসমান হাদির ভাষা ও রাজনৈতিক আচরণ এক দায়িত্ব জ্ঞানহীন প্রবণতার প্রতিচ্ছবি। একদিকে আপনাকে দেখালাম একজন সাধারণ ব্যক্তি, সাধারণ শ্রমিক, তার মৃত্যুতে কারোর হইচই নেই, অথচ কার মৃত্যুতে হইচই, কার মৃত্যুতে হইচই, এই ধরনের একটা অকূটনৈতিক বিদ্বেষমূলক একজন হিংসাচরণ নেতার বিরুদ্ধে, নেতাকে নিয়ে হইচই বেশি। বলছে ওসমান হাদির মৃত্যুর পর তার বক্তব্য ও ভিডিওগুলো নতুন করে আলোচনায় এসেছে। সেগুলো পর্যালোচনা করলে স্পষ্ট হয় তার ব্যবহৃত ভাষা শুধু অশালীন নয়, বরং চরিত্রগত দেউলিয়াত্বের প্রতিফলন। ভাষা মানুষের মানসিকতা ও নৈতিক অবস্থান প্রকাশ করে, এক্ষেত্রে সেটি অত্যন্ত উদ্বেগজনক। দেখবেন তার ভিডিওগুলো, যে ভিডিওগুলো দেখে বাংলাদেশের মানুষ উজ্জীবিত হতো, বাংলাদেশের তরুণ উজ্জীবিত হতো, একবার দেখবেন তার ভিডিওগুলো। বলছে ভারত বিরোধিতা যুক্তির বদলে ঘৃণার রাজনীতি, মানে ভারত বিরোধিতা করতে হয় তাই করব। আপনি কে বলার, আমি করব, এরকম একটা ব্যাপার। বলছে ভারতের মতো একটি প্রতিবেশী রাষ্ট্র সম্পর্কে ওসমান হাদির বক্তব্যে যুক্তি, তথ্য, প্রাসঙ্গিক বিশ্লেষণের কোনো চিহ্ন নেই, বরং দেখা যায় পরিকল্পিতভাবে উত্তেজনা ছড়ানো, সন্দেহ ও বিদ্বেষ উস্কে দেওয়া, ভারতকে একমাত্রিক শত্রু হিসেবে উপস্থাপন করা। এতে বাস্তবতা, ইতিহাস ও পারস্পরিক নির্ভরতার বিষয়গুলো সম্পূর্ণ উপেক্ষিত। তিনি কূটনীতি মানতেনই না, রাজনৈতিক কোনো শিষ্টাচারই ছিল না তার মধ্যে, তিনি নাকি নেতা। বলছে গঠনমূলক রাজনীতির অভাব ও বৌদ্ধিক দেউলিয়াত্ব। ওসমান হাদির বক্তব্যে নেই কোনো গঠনমূলক প্রস্তাব ছিল না। আপনি কোনোদিনও কোনো ভিডিও চালিয়ে দেখতে পাবেন না যেখানে তিনি বলছেন যে বাংলাদেশকে এইভাবে তৈরি করতে হবে। তিনি যতবার যা কিছু বলেছেন সবটাই কিন্তু হিংসা ছড়ানোর জন্য। বলছে নেই কোনো ভবিষ্যৎমুখী দৃষ্টিভঙ্গি, আছে শুধু ক্ষোভ আর রাগ আর ঘৃণা। প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক মানে অন্ধ বিরোধিতা নয়, আবার সমালোচনা মানেই শত্রুতা নয়। এই মৌলিক পার্থক্য তিনি বুঝতেই পারতেন না, কিংবা ইচ্ছাকৃতভাবে অগ্রাহ্য করতেন। এই যে আমি বাংলাদেশের এই যে জুলাই জঙ্গিদের বিরুদ্ধে এত কথা বলি ভিডিওতে, কোথায় বাংলাদেশের যারা সাধারণ মানুষ, যারা সত্যি করে বাংলাদেশের বাসিন্দা, মানে বাংলাদেশকেই তারা দেশ বলে মনে করে, তাদের গায়ে লাগে? তারা কখনো লিখবেন আমাকে দালাল? কোনোদিনও লিখবেন না। তার কারণ আমি বাংলাদেশের পক্ষে কথা বলি, বিপক্ষে নয়। আপনি বলবেন যে না আপনি তো এরকম বলেন না, আপনি তো সবসময়, আমি আপনাদের ওই অন্তর্বর্তী সরকারের বিপক্ষে কথা বলি। সরকারের বিপক্ষে কথা বলা মানে দেশের বিরুদ্ধে কথা বলা নয়। এটা আপনি আগে বুঝতে শিখুন, এটা আগে বুঝতে শিখুন। রাজনীতি আর কূটনীতি এক জিনিস নয়, বুঝতে পারছেন? অভ্যন্তরীণ রাজনীতি আর প্রত্যেকটা দেশের যে কূটনীতি, তার মধ্যে ফারাক ছিল, আছে, থাকবে। এবং আপনি যখন কোনো প্রতিবেশী রাষ্ট্রকে নিয়ে কথা বলছেন, আপনার মধ্যে সেই সংযম থাকা উচিত। বলছে এটা হচ্ছে আজকের বিবিসি বাংলায় যেটা ছাপে, আপনারা দেখেছেন নিশ্চয়ই। এটা হচ্ছে 22শে ডিসেম্বরের বাংলাদেশের প্রথম সারির যে সমস্ত সংবাদপত্র রয়েছে তাদের একটা হেডলাইনের ঝলক বিবিসি বাংলা করে, আপনারা জানেন। সেখান থেকে আমি এটা রেখেছি, এটার জন্যই রেখেছি যে বাংলাদেশে এই মুহূর্তে যে পরিস্থিতি চলছে তার আঁচ কিন্তু ভারতে এসে পড়ছে। সম্পর্ক তো খারাপ হয়েইছে, বাদ দিয়ে দিন, এই যে ডেইলি স্টার যেমন করেছে, ইন্ডিয়া বাংলাদেশ রিলেশনস মুভিং টুয়ার্ডস ক্রাইসিস। সম্পর্ক তো খারাপ হয়েছে। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড করছে, বলছে ওয়ান্টেড ডেমোক্রেসি, কোথায়? গণতন্ত্রকে খুঁজছে,
গণতন্ত্র হারিয়ে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু মবক্রাসি কিন্তু রয়েছে এই মুহূর্তে, মব সন্ত্রাসী কিন্তু রয়েছে। বলছে কি 8-9 দিগন্ত করেছে, 8 বিভাগে গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল গঠন। কি হবে এইসব করে, কি লাভ? আপনি সরকারকে তেল দিচ্ছেন। প্রথম আলো করেছে নিরাপত্তা, অস্ত্রের লাইসেন্স চেয়ে আবেদন 15 রাজনীতিবিদের। সবাই এখন রাজনীতিবিদ, সবার নিরাপত্তা দরকার। শুনলাম নাকি হাসনাত, সার্জিস, ওদেরকে নাকি আবার একটা করে গানম্যান দেওয়া হয়েছে। বুঝতে পারছেন, নিরাপত্তা কর্মী, তার হাতে একটা করে বন্দুক রয়েছে। ওদেরকে কেউ এখন আর গুলি করতে পারবে না, কারণ ওদের সঙ্গে নিরাপত্তা কর্মীরা থাকবে সারাক্ষণ। কিন্তু ওদের ডেজিগনেশন কি জিজ্ঞাসা করুন, তারা সরকারে কারা, মানে সরকারে তাদের পদ কি, কেন তাদের নিরাপত্তা কর্মী দেওয়া হবে? আর নিরাপত্তা কর্মী দেওয়া হলে পুলিশ নয় কেন? হোয়াই গানম্যান? ঠিক আছে, বলছে সমকালও একই কথা বলেছে, নিরাপত্তা উদ্বেগ বাড়ছে, বৈধ অস্ত্র নিয়েও শঙ্কা। আসলে আমি একটা কথা বলি, এগুলো রাখলাম এই কারণেই, যার কারণ হচ্ছে যে ভারতে এই উত্তাপ চলে আসছে, বিশেষ করে পশ্চিমবঙ্গে। বুঝতে পারছেন, আমি আগের একটা এপিসোডে আমি বলেছিলাম যে এটা কিন্তু আসলে আমাদের এখানে যারা মুসলমান ধর্মপ্রাণ ভারতীয় রয়েছে, যারা বাই চয়েস এই দেশে থাকে, ভারতকেই যারা দেশ বলে মনে করে, তাদের কিন্তু মগজ ধোলাই শুরু হয়ে গিয়েছে এই হাদির খুনের পর থেকে। তার সাম্প্রতিকতম উদাহরণ হলো লগ্নজিতাকে অপমান করা। তিনি একজন সাংস্কৃতিক শিল্পী মানুষ, সাংস্কৃতিক চরিত্র, তার এপার বাংলা ওপার বাংলা সব বাংলাতেই কিন্তু তার একটা অবাধ যাতায়াত। তিনি হয়তো এখন শারীরিকভাবে তিনি যেতে পারেন না, কিন্তু লগ্নজিতার গান বাংলাদেশেও অনেক মানুষ শোনেন। আপনারা জানেন এই ঘটনাটা কি ঘটেছে। অনেকে বলছে তিনি নাকি তৃণমূল নেতা ছিলেন। তিনি এসে বলেছেন যে অনেক জাগো হয়েছে। তিনি এই সদ্য মুক্তিপ্রাপ্ত দেবী চৌধুরানীর একটি গান, তার নিজেরই গান, তিনি গাইছিলেন। হঠাৎ করে মানে পশ্চিমবঙ্গের শাসক দলের এক নেতা বলা হচ্ছে তাকে, সে উঠে এসে বলছে অনেক জাগো হয়েছে, আর হবে না, এবার সেকুলার গা। আরে ভাই, তুই নিজেই সেকুলার নয়, সেকুলার গা। জাগো কি কখনো বলেছে কোনো ধর্মের গান? কে বলেছে ভাই ওটা কোনো ধর্মের গান? ধর্ম নিয়ে মানুষ এতটাই অন্ধ হয়ে গেছে যে এখন শিল্প সংস্কৃতি কিছুকে মান্যতা দিচ্ছে না। বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটেছে, এই বাংলা তো কি আপনারা ঘটাতে চান? ওদের কাছ থেকে কি উদ্বুদ্ধ হতে চান? পাকিস্তান, বাংলাদেশ সারা জীবনের বর্বর দেশ, সারা জীবনের। সেখানে কিছু এই ধরনের কি বলবো, এরকম পাগল ছাগল লোকেরা থাকে। যে জিনিসটা আপনি থাম্বনেলে দেখলেন, যেটা চলছে এই মুহূর্তে বাংলাদেশে, মাঙ্কি কিংডম, সেই মাঙ্কি কিংডমকে এই রাজ্য আপনারা তৈরি করতে চান, শুরু করতে চান? আগে যদি আপনি সেকুলার হতেন, তাহলে এই ধরনের মন্তব্য আপনি করতে পারতেন না। কারণ এখানে সেকুলার মানে কিন্তু ওই বামপন্থী সিপিআইএম নয়। আপনাকে সমস্তটাই কিন্তু মেনে নিতে হবে। হাসিনা যখন বাংলাদেশে ছিল, সেখানেও কিন্তু মহা ধুমধাম করে দুর্গাপুজো হতো, আর সেই দুর্গাপুজো কিন্তু মুসলিমরাও অংশগ্রহণ করত। তারাও কিন্তু দুর্গাপুজো উপলক্ষে নতুন জামা কাপড় পরতো। এ বাংলাতেও আমরা ছোটবেলা অবধি দেখে এসেছি এই দৃশ্য। তাহলে কেন সব বদলে যাচ্ছে? কেন বদলে যাচ্ছে সব? এগুলো তো প্রশ্ন করতে হবে নিজেদেরকে। ধর্ম দিয়ে কিন্তু রাজনীতি হয় না। আমি আবারও বলছি, বারবার বলবো, আপনাদের মাথায় যতদিন না ঢুকবে ততদিন বলবো, ধর্ম আলাদা জিনিস আর রাজনীতি আলাদা জিনিস। দেখুন, বলছে বার্তাবাজার, ওসমান হাদির জানাজার পর সংসদ ভবনে প্রবেশের চেষ্টা, এটা কিন্তু ধর্ম নয়, এটা কিন্তু রাজনীতি। বলছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির জানাজা নামাজের পর সংসদ ভবনে প্রবেশের চেষ্টা করছে অতীতশাহী বেশ কিছু মানুষ। শনিবার যেটা হয়েছিল বিকেল 2:45 দিকে হাদির জানাজার নামাজ শেষ হওয়ার পর দৌড়ে সংসদ ভবনে প্রবেশের চেষ্টা করেন তারা। সেই ভিডিও যদি আপনারা দেখেছেন, মানে বুঝলেন, পুরো গার্ডওয়াল ফাডওয়াল ভেঙে বাঁশ টাস দিয়ে একদম বেঁধে দেওয়া হয়েছিল, সব ভেঙে চুড়ে দিয়ে একদম সংসদ ভবনের দিকে এক দল এগিয়ে যাচ্ছে, হু হু করে, যেন আজকেই ভেঙে দেবে সংসদ ভবন, আজকেই ভেঙে দেবে সংসদ ভবন। এমন একটা ব্যাপার। বাদর হলে যা হয়, আমি বারবার বলছি, এখানে এখন বাদরের সরকার চলছে, বাদরের সরকার। কখন গাছে থাকবে, কখন নিচে থাকবে, তারা নিজেরাও জানে না। খালি লাফিয়ে বেড়ায়, কোনো লক্ষ্য নেই, শুধু লাফানোটাই তাদের লক্ষ্য, শুধু লাফানোটাই তাদের লক্ষ্য। বলছে কি, বিবিসি নিউজ বাংলা বলছে, ওসমান হাদির জানাজায় অগণিত মানুষ, সব কটা বাদর, আর 24 ঘন্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের।
বাদরের প্রলাপ শুনুন এবার কি বলছে। নামাজে জানাজা শুরু হওয়ার আগে দেওয়া বক্তব্যে ইনকালাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জারের সরকারের উদ্দেশ্যে প্রশ্ন করেন, ওসমান হাদির হত্যাকারীদের ধরতে কি করেছেন? বুঝুন কাণ্ড। ইনকালাব মঞ্চ এতদিন ভারত 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 করে গিয়ে হঠাৎ তাদের বুদ্ধি খুলেছে, হঠাৎ তাদের মনে হয়েছে বাবা আমি এতদিন তো বাদরামি করছিলাম, এখন তো প্রশ্ন করা দরকার অন্তর্বর্তী সরকারকে, তাই প্রশ্ন করি কি করেছেন বলুন। বলছে তিনি বলেন এই বিষয়ে সবার সামনে এসে না জানালে 24 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বাকস চৌধুরীকে পদত্যাগ করতে হবে। আর ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে করতে হবে না পদত্যাগ? না, তার কারণ তিনি এই গল্পগুলো সাজাচ্ছেন, তিনি বলে দেওয়া হচ্ছে, তিনি বলে দিয়েছেন যে দেখুন ইনকলাব মঞ্চ তোমরা এদের এখন পদত্যাগ চাও। বুঝতে পারছেন? যে নিজে পুরো স্ক্রিপ্ট লিখছে তার পদত্যাগ কে চাইবে ভাই? কে চাইবে ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগ? কিন্তু দেখুন বিশৃঙ্খলা শুরু হয়ে গেছে, এবার নিজেদের মধ্যে খাওয়াখাওয়ি শুরু হয়ে গেছে। ভোট হবে কি না হবে সেটা এখন কিন্তু বড় প্রশ্নচিহ্ন। 2 মাস আগে থেকে আমি ভোটের তফসিল ঘোষণা করে দিলাম, সবাই জানতো এতদিন সময় রয়েছে, তাহলে গণ্ডগোল কিছু না কিছু একটা হবে। তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে আমি এই ঘটনা আপনাদের বলেছিলাম, তার কারণটাই হচ্ছে এটা 2 মাস আগে তফসিল ঘোষণা করা। বুঝতে পারছেন? মানে বিষয়টা এই মুহূর্তে কোথায় গিয়ে দাঁড়িয়েছে? মাঙ্কি কিংডম অফ বাংলাদেশ এই মুহূর্তে কিরকম মাথাচাড়া দিয়েছে আর গোটা বিশ্বের কাছে ছি হচ্ছে, ছি। আসলে হাদির খুনিকে ফেরত চাওয়ার মূল মোটো কি? খালি হাদির খুনিকে ফেরত দেওয়া হাদির মূল মোটো কি? এত যে অনুপ্রবেশকারী বাংলাদেশের ভারতের সীমান্তের ভেতরে ঢুকে বসে আছে, তাদের যখন পুশব্যাক করা হচ্ছে তাদেরকে তো ফেরত নিচ্ছিস না। তারা বলে এটা তো আমার বাংলাদেশি নয়, অথচ হাদির খুনিকে ফেরত দাও যে এখানে নেই। আসলে এদের মূল বক্তব্য হাদির খুনিকে নিয়ে নয়, এদের মূল বক্তব্য হচ্ছে নৈরাজ্য তৈরি করা। আর তো সেই কারণে যখন হাদির জানাজা হয়ে যায়, যখন সংসদ ভবন ভাঙচুর করার জন্য এগিয়ে যায় মব সন্ত্রাস, ঠিক তারপরেই এই জুলাই জঙ্গিদের বিষয়টা আপনারা দেখুন, নাচে মেতে উঠেছে, লুঙ্গি ডান্সে মেতে উঠেছে। যেই জুলাই জঙ্গিরা সারা জীবন মানে ভারত বিরোধী স্লোগান দিয়ে ভারত 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 করে একদম মরল, তারাই আজকে দেখুন এই ওসমান হাদির জানাজার পর ভারতীয় আইটেম সঙ্গে কোমর দোলাচ্ছে। দেখুন এই ভিডিওটা দেখে। আশা করি বুঝতে পেরেছেন আমি কি বোঝাতে চাইলাম। এখানে ধর্মের বিষয় কিন্তু নেই। আর যারা আমাকে দালাল বলছেন তারা আরও লিখুন দালাল, তাতে কিচ্ছু যায় আসে না। সত্যের পক্ষেই অতীতে বলেছি, বর্তমানেও বলবো এবং ভবিষ্যতেও বলে যাব। আপনাদের কটু কথায় আমার কিচ্ছু যায় আসে না। আর যাদের এই এপিসোডটি ভালো লাগলো, যুক্তিপূর্ণ লাগলো, মনে হলো অনেক তথ্য রয়েছে, তাদের বলছি আপনারা আপনাদের মতামত করুন। আপনারা এই ভিডিওটি অন্যদের কাছে আরও শেয়ার করুন, লাইক করুন ভিডিওটি এবং দেখতে থাকুন রণক্ষেত্র। জয় হিন্দ, বন্দে মাতরম।